গোজো সাতোরু সে এখন শুধুমাত্র 16 বছর বয়সে। সিজন 1-এ যে গোজো দেখেছিলে সে গোজো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল, বাট এই গোজো অনেক বেশি ইনএক্সপেরিয়েন্স এবং অনেক কম পাওয়ারফুল। যেমন ধরো গোজোর কাছে ডোমেন এক্সপেনশন ছিল না, রিভার্স কাস্ট টেকনিক ইউজ করে নিজেকে হিল করা জানতো না, এমনকি গোজো হলো পার্পল ইউজ করতে পারতো না। এত কিছুর পরেও গোজো সাতোরু কিন্তু পুরো জুজুৎসু হাই স্কুলের স্ট্রংগেস্ট সরসরার ছিল। আর সেকেন্ড স্ট্রংগেস্ট ছিল সুগোরু গেটো। গেটো এসেছিল একটা নর্মাল সরসরার ফ্যামিলি থেকে। তার কাছে ছিল পুরো জুজুৎসু ভার্সের সবচেয়ে অ্যাডাপটিভ এবং ইউনিক কার্স টেকনিক, কার্স স্পিড ম্যানিপুলেশন। এটা কিন্তু অনেক ওভার পাওয়ার্ড একটা কার্স টেকনিক। এই কার্স টেকনিক ইউজ করে গেটো ইনফিনিট নাম্বার অফ কার্স স্পিডকে অ্যাবজর্ব করতে পারত, লো লেভেল কার্স স্পিড থেকে শুরু করে স্পেশাল গ্রেড কার্স স্পিড পর্যন্ত। পরবর্তীতে গেটো সেগুলোকে নিজের পার্সোনাল আর্মি হিসাবে ইউজও করতে পারত। অবশ্যই এই টেকনিকেরও কিছু লিমিটেশন আছে, সবাই তো আর গোজো সাতোরু না। গেটোর এই কার্স টেকনিকের একটা বড় লিমিটেশন ছিল, গেটোকে এই কার্স স্পিড গুলোকে অ্যাবজর্ব করতে হতো আর এদের টেস্ট ছিল একেবারে জঘন্য। তারপরেও গেটো এটাকে স্যাক্রিফাইস করতে রাজি ছিল। এর পেছনে ছিল দুইটা বড় বড় রিজন। নাম্বার 1, গেটোর চিন্তা ভাবনা এমন ছিল যে স্ট্রংদের উচিত উইকদেরকে প্রোটেক্ট করা। সে তার অ্যাবিলিটি ইউজ করে উইকদেরকে প্রোটেক্ট করতে চেয়েছিল, উইক বলতে সাধারণ মানুষ। নাম্বার 2, গোজো সাতোরু। গোজোর সাথে থাকায় গেটো কখনো একাই ফিল করতো না। তারা দুজন ছিল বেস্ট ফ্রেন্ড। তাদের মধ্যে যে বন্ডিং ছিল সেটা একদম বলার বাইরে। কার্স অ্যাবজর্ব করার এই টেকনিকটা শুনে সহজ মনে হলেও এটা কিন্তু খুবই জঘন্য একটা ব্যাপার। টেস্ট বলো, এক্সপিরিয়েন্স বলো, মেন্টাল হেলথ কনসিকুয়েন্সেস সবকিছুই ছিল একেবারে জঘন্য। গোজো ছিল গেটোর জন্য একটা বড় সাপোর্ট সিস্টেম। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল আনটিল তাদেরকে মিশন দেওয়া হয় একটা টিনেজ গার্লকে রেস্কিউ করার জন্য, রিকো আমানাই। তাকে প্রোটেক্ট করার মিশন। অ্যাসাসিন থেকে শুরু করে মাফিয়া পর্যন্ত সবাই তাকে মারতে চায়। এর পিছনে লুকিয়ে আছে একটা বড় রহস্য। এজন্য আমাদেরকে যেতে হবে 1000 বছর পিছনে, অথবা তারও আগে। 1000 বছর আগে জুজুৎসু ওয়ার্ল্ডে একটা সরসরার জন্মগ্রহণ করে। তার কাছে এমন একটা টেকনিক ছিল যেটা তাকে ইমমর্টাল বানিয়ে দিত। এই ইমমর্টালিটির একটা বড় ডাউন সাইড হলো সে নর্মাল মানুষদের মতো বৃদ্ধ হতে থাকে। আর দেখতে দেখতে এটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। 500 বছর পর পর তার টেকনিক ইভলভ হতে হতে তাকে নর্মাল মানুষে ট্রান্সফার করছিল। আর এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ যদি ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে যায় তাহলে সে তার উপর একেবারে কন্ট্রোল হারিয়ে ফেলবে। আর এটার জন্য হিউম্যানিটি পর্যন্ত ডিস্ট্রয় হতে পারে। এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য টেঙ্গেন একটা কাজ করে, সেটা হলো 500 বছর পর পর নিজের বডি চেঞ্জ করে, চেঞ্জ বা সুইচ অন্য একটা পার্সনের সাথে মার্জ হয়ে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই মার্জিং কোনো নর্মাল পার্সনের সাথে হবে না। টেনজেনের সাথে মার্জ হওয়ার জন্য একটা আইডিয়াল এবং ইউনিক ডিএনএ লাগবে। এই ডিএনএ যাদের থাকে তাদেরকে বলা হয় স্টার প্লাজমা ভেসেল। 2006 সালে রিকোই ছিল এই জেনারেশনের প্লাজমা ভেসেল। আর এই জন্য তাকে মারার জন্য বিভিন্ন অ্যাসাসিন আসছে। এমন অনেক মানুষ আছে যারা চায় না টেঙ্গেন ইভলভ হোক ফর দ্য গ্রেটার গুড। ফার্স্ট গ্রুপের নাম ছিল কিউ। তারা চেয়েছিল জুজুৎসু সোসাইটিকে ইভলভ করাতে। সেকেন্ড গ্রুপ ছিল টাইম ভেসেল অ্যাসোসিয়েশন। তারা ছিল নন সরসরারদের একটা পাওয়ারফুল গ্রুপ। তাদের জন্য টেঙ্গেন একটা গড ছিল। তারা কখনো চায়নি যে তাদের গড কোন একটা নর্মাল হিউম্যানের সাথে মার্জ হবে। এজন্য তারা একটা অ্যাসাসিন হায়ার করে, তোজি ফুশিগুরো। আমার অনেক পছন্দের ক্যারেক্টার। বাই দ্য ওয়ে গাইস, তোজিকে নিয়ে তোমরা যদি একটা আলাদা সেপারেট ভিডিও চাও তাহলে এই ভিডিওর লাইক টার্গেট হলো 2K লাইক। 2000 লাইক কমপ্লিট হলেই তোজি ফুশিগুরোকে নিয়ে সেপারেট ভিডিও আসবে। তার কাজ ছিল রিকোকে মার্জার হওয়ার আগে একেবারে মেরে ফেলা। তোজির বিষয়ে তোমরা অনেকেই জানো, তারপরেও সংক্ষেপে বলছি। তার বাবা জেনিন ক্ল্যানের লিডার ছিল, কিন্তু তোজিকে তার ফ্যামিলিতে অনেক অ্যাবিউজ করা হতো। এজন্য সে তার ফ্যামিলিকে অ্যাবান্ডন করে ফেলে। অ্যাবান্ডন মানে ছেড়ে দেয় একেবারে। পুরো জেনিন ক্ল্যান যেন তাকে দেখতেই পারতো না, কারণ তার কাছে কোনো ট্যালেন্টই ছিল না। সে জুজুৎসু কাইসেন অ্যানিমের একমাত্র সরসরার ছিল যার কাছে একদমই কার্স এনার্জি ছিল না। আর ওই সময় একটা জুজুৎসু সরসরারের কার্স এনার্জি সব ছিল। যার কার্স এনার্জি যত বেশি সে তত পাওয়ারফুল। এমনকি নন সরসরারদের কাছেও সামান্য কিছু কার্স এনার্জি থাকে, তোজির কাছে সেটাও ছিল না। জেনিন ক্ল্যানের জন্য তোজি ছিল একটা ইম্বারেসমেন্ট। জিরো কার্স এনার পরিবর্তে তোজির কাছে আছে এক্সট্রিম ফিজিক্যাল অ্যাবিলিটি, সুপার হিউম্যান স্ট্রেংথ এবং শার্প সেন্সেস, যেটা তাকে একটা পাওয়ারফুল সরসরারদের লেভেলে নিয়ে যায়। জুজুৎসু কাইসেন অ্যানিমেতে এটাকেই বলে হেভেনলি রেস্ট্রিকশন। ফ্যামিলি থেকে অ্যাবান্ডন হওয়ার পর তোজি হয়ে যায় কন্ট্রাক্ট কিলার। রিকোকে মারার যে মিশন সে পেয়েছিল সেটার জন্য তাকে কিন্তু স্ট্রংগের সরসরারদের মারতে হবে। আর তোজি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়। গোজো এবং গেটো মিলে রিকোর আশেপাশে যত বিপদ ছিল সবগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এবার তাদের প্ল্যান হলো তাকে সেফলি জুজুৎসু হাই স্কুলে নিয়ে যাওয়া। এটা করলে কিন্তু রিকো কখনোই মরতো না, কিন্তু তার কাছে কি মনে হয় সে তার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবে। কিন্তু বুঝতে পারছো মার্জ হওয়ার পর সে একরকম মারাই যাবে। সো এটা তার একরকম শেষ ইচ্ছার মতো। এজন্যই গোজো আর গেটো তার ইচ্ছা পূরণ করতে তাকে সেই স্কুলে নিয়ে যায় এবং বলার অপেক্ষা রাখে না যে সেই স্কুলেও অ্যাসাসিন অ্যাটাক হয়। এবার তাদেরকে হায়ার করেছিল তোজি নিজেই। তোজি খুব ভালো
ভালো করে জানতো যদি গোজো ফুল স্ট্রেন্থে থাকে তাহলে তার টার্গেটের কাছে যাওয়া একেবারে ইম্পসিবল। এজন্য গোজো স্টেমিনা কম করার জন্য সে রিকো আমানায়ের উপর 30 মিলিয়নের একটা বাউন্টি দিয়ে দেয়। 30 মিলিয়ন না, 300 মিলিয়ন। এই প্ল্যানের বেশ কয়েকটা জিনিয়াস সাইড ছিল। প্রথমত, তোমার জন্য এমন অনেক মানুষই ফাইট করবে যাদেরকে তোমার পেই করতে হচ্ছে না, কারণ গোজোর সাথে ফাইট করলে তাদের হারায় একেবারে 100%। দ্বিতীয়ত, বাউন্টি এক্সিস্টেন্ট। এই এক্সিস্টেন্টের জন্য গোজোর মতো সর্সারারও প্রেসার ফিল করতে থাকে। একের পর এক অ্যাসাসিন অ্যাটাকে গোজো ঠিকঠাক ভাবে ঘুমাতেও পারতো না। সে ছিল বোর্ড এবং টায়ার্ড। এজন্য মার্জারের আগের দিন গোজো একেবারে এক্সস্টেড হয়ে যায়। এই বাউন্টির মেয়াদ ছিল মাত্র 2 দিন। মেয়াদ শেষ হওয়ার পরই গোজো আগের থেকে অনেকটাই রিলিফ হয়ে যায়। সে তার গার্ড ডাউন করে ফেলে, আর এই সুযোগ বুঝেই তোজি গোজোকে পেছন থেকে মেরে দেয়। কথাটা কেমন শোনালো, বাট তোমরা অন্যভাবে নিও না। সত্যি সত্যি পেছন থেকে এসে একটা কাটানা ঢুকায় দেয় ওর বুকের ভিতরে। ইয়েস, এই ফাইটিং এ দা 1-on-1 গোজো সাতুরো প্রথমবারের মতো কোনো ফাইটে হেরে যায়। অন্যদিকে গেটো রিকো আমানাইকে নিয়ে জুজুৎসু হাই স্কুলে নিয়ে গেছে। একদম লাস্ট সেকেন্ডে তাকে একটা চয়েস দেওয়া হয়। যেমনটা আমরা সবাই জানি, স্টার প্লাজমা মানে হলো একটা বড় স্যাক্রিফাইস। কারণ এর মানে হলো একটা নিষ্পাপ হিউম্যানকে একেবারে স্যাক্রিফাইস করে দেওয়া, যাতে করে টেঙ্গেন একটা নতুন বডি পায়। একদম শুরু থেকে গোজ এবং গেটো এই আইডিয়াটা খুব একটা পছন্দ করেনি। তারা এমনটা ঠিকও করে ফেলেছিল যে যদি রিকো মার্জ না হতে চায় তাহলে সবার বিরুদ্ধে গিয়ে তারা রিকোকে প্রোটেক্ট করবে, এমনকি টেঙ্গেনের সাথে যদি ফাইটও করতে হয়। রিকোর সামনে যখনই গেটো এই অফার রাখে যে তুমি চাইলে এটাকে না করতে পারবে, তখন সে সিদ্ধান্ত নেয় যে সেটা করবে না। সে অন্যান্য মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করতে চায়। কিন্তু দেখতে দেখতে এই মোমেন্টটা সেখানে রুইন হয়ে যায়। তোজি একদম সিগমা মেলের মতো এসে তাকে গুলি করে মেরে ফেলে। ইয়েস, এটাই ছিল তোজির ওয়ান অফ দ্য বেস্ট অরা মোমেন্ট। এরপর সে একটা শয়তানি হাসি দেয়। এরপর আমরা গেটো এবং তোজির মধ্যে বেশ ভালো একটা ফাইট পাই। কিন্তু বুঝতেই পারছো, তোজি অলরেডি গোজোকে হারায় আসছে, সো গেটো তার কাছে তেমন কিছুই না। তোজির কাছে কিন্তু বেশ কয়েকটা কার্স ওয়েপেন ছিল। এই ওয়েপেন গুলো যে কোনো কার্স টেকনিককে নালিফাই করতে পারতো, তার স্ট্রেংথকে বুস্ট করতে পারতো। এমনকি এটা ডিরেক্টলি সোল কাটিং ওয়েপেন ছিল। এই সবগুলো ওয়েপেন একটা ছোট কার্সের মধ্যে স্টোর করা ছিল। ইয়েস, এটাই সেই কার্ড যেটা কিনা তোজির ঘাড়ের উপর থাকে। তোজি গেটোকে হারার পর তাকে মারে না। না, তোজি যে খুব একটা ভালো মানুষ এজন্য না। গেটো যদি কোনোভাবে এখানে মরে যেত, অর্থাৎ তোজি যদি গেটোকে মেরে ফেলতো, তার মধ্যে যতগুলো কার্ড স্পিড ছিল সেগুলো বের হয়ে যেত। অবভিয়াসলি তোজি অলরেডি গোজো এবং গেটোর সাথে ফাইট করে যথেষ্ট এক্সস্টেড ছিল। সে এই মেসটাকে আর হ্যান্ডেল করতেই চায়, এজন্য সে গেটোকে সেখানে মারে না। তোজির এই ক্যালকুলেশন মাইন্ডসেটটা আমার অনেক পছন্দের। পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমেতে তোজি আমার সবচেয়ে ফেভারিট অ্যান্টি হিরো। তারপর আর কি, তোজিকে যেই টাইম ভেসেলরা এই কাজটা দিয়েছিল, সে তাদেরকে রিকো আমানায়ের ডেড বডি দেখায় এবং সেখানে যেমনটা প্রমিস ছিল তার থেকে অনেক টাকা পয়সা পায়। সেখান থেকে বের হওয়ার পরই সে দেখতে পায় যে তার সামনে গোজো সাতুরো। ইয়েস, গোজো এখনো মরেনি। তোজি যখন গোজোকে প্রায় মেরে ফেলেছিল, তখন গোজো তার পুরো এনার্জি রিভার্স কাস্ট টেকনিকের উপর কাজে লাগায়, আর এটার জন্য গোজো তার ডেডলি ইনজুরিকেও হিল করে ফেলে। তার সাথে সাথে গোজো তার পাওয়ারের একদম এক্সট্রিম লেভেলে চলে আসে। সে আপগ্রেড করে ফেলে হলো পার্পল, যেটা কিনা সে আগে ইউজই করতে পারতো না। পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ অ্যাটাক, আর এটা ইউজ করে সে তোজিকে একেবারে হারিয়ে দেয়। মারা যাওয়ার আগে তোজি গোজোকে একটা রিকোয়েস্ট করে, এটার জন্য আমাদের যেতে হবে 4 বছর আগে। তোজির কিন্তু একটা ছেলেও ছিল, তার নাম ছিল মেগুমি ফুশিগুরো। সে জন্মগ্রহণ করার পরই তার মা মারা যায়। তোজির ওয়াইফ মারা যাওয়ার পর সে একেবারে পাগল হয়ে যায়। সে এত বেশি ফ্রাস্ট্রেশন এবং অভাবে ছিল যে টাকা আর্ন করার জন্য তার নিজের সন্তানকে জেনিন ক্ল্যানের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। ডিলটা এমন ছিল যে যখনই মেগুমির কার্স টেকনিক অ্যাওয়েকেন হবে, তখনই জেনিন ক্ল্যান তাকে কিনে ফেলবে। অফকোর্স এই সাইডটা আমার তোজির একদমই পছন্দ হয়নি, কিন্তু বিলিভ করো তার অবস্থা ছিল একেবারে নিরুপায়। এজন্য তার একদম শেষ সময়ে সে গোজোকে রিকোয়েস্ট করে যে মেগুমির খেয়াল রাখতে, যাতে মেগুমিকে জেনি ক্ল্যানে সেল না করা হয়। এবার আমরা চলে আসি গেটোর দিকে। সে জ্ঞান ফিরে পাওয়ার পর সাথে সাথে টাইম ভেসেল ইউনিয়নে চলে যায়। সেখানকার ফলোয়াররা রিকোর মার্ডারকে সেলিব্রেট করছিল। ইয়েস, রীতিমতো হাততালি দিচ্ছিল। আর এই সময় আমরা গোজোর একটা ডার্ক সাইড দেখতে পাই। গোজো চেয়েছিল এদের সবাইকে মেরে ফেলতে, আর সেখানে গেটো তাকে থামিয়ে দেয়। সে গোজোকে বলে যে এর কোনো মানেই হয় না। গেটো কিন্তু তাদের অনেক বেশি হেট করত। তাদেরকে মারা তার আইডিওলজির একদম বিরুদ্ধে ছিল। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, তার উদ্দেশ্য ছিল পাওয়ারফুল সর্সারার হয়ে উইকদেরকে প্রোটেক্ট করা। এই পুরো ব্যাপারটা ধীরে ধীরে গেটোর উপর অনেক বেশি প্রভাব ফেলতে শুরু করে। সে আগের থেকে মেন্টালি ডিপ্রেস এবং হিউম্যানিটির উপর হেট্রেড আনতে শুরু করে। গোজো রিভার্স কাজ টেকনিক শেখার পর তাদের একসাথে মিশনও দেওয়া হতো না। গেটো তখন একা একাই মিশনে যেত। সত্যি বলতে তার কারো হেল্পের দরকারই ছিল না। গেটো কিন্তু অনেক পাওয়ারফুল সর্সারার ছিল। তার সামনে যে কার স্পিড গুলো ছিল তারা ছিল অনেক উইক। ধীরে ধীরে গেটো
বোর্ড ফিল করতে থাকে। বোর্ড, ডিপ্রেশন, অ্যাংজাইটি সবকিছু মিলে তার মেন্টাল হেলথ একেবারে খারাপ হয়ে যায়। বেশিরভাগ সময় সে একা একাই থাকতো। আর যেমনটা গেটোর টেকনিক, কার্স অ্যাবজর্ব করার যে ডিসগাস্টিং ফিলিং সেগুলো তো আছেই। সাডেনলি গেটোর কাছে সবকিছু মিনিংলেস লাগতে শুরু করে। সে কেন এটা করছে, কাদের জন্য করছে। গেটো ভাবতে শুরু করে যে কিছু মানুষ আসলে প্রোটেকশন ডিজার্ভই করে না। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো তার সাথে একটা কনভারসেশন হয় ইউকির সাথে। আর এই কনভারসেশন হওয়ার পরই গেটো একেবারে ভিলেন হয়ে যায়। ইউকি সুকুমো, যে যাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হট ওয়াইফু, গোজোর পরে সেই ছিল সবচেয়ে পাওয়ারফুল সর্সারার। তার শব্দ ছিল এমন একটা পৃথিবী বানাতে যেখানে কোনো কার স্পিরিট এক্সিস্ট করবে না। সে গেটোকে বলে যে যদি কার্সকে একেবারে ডিস্ট্রয় করতে হয় তাহলে দুইটা ওয়ে আছে। এক, যত কার্স এনার্জি আছে সবগুলোকে ওয়াইপ আউট করে ফেলা, মানে একেবারে ডিস্ট্রয় করে ফেলা। এতে করে সবাই টোজির মতো জিরো কার্স হয়ে যাবে। এতে করে কোনো কার্স এনার্জি প্রডিউসই হবে না। দ্বিতীয়ত, এই যে হিউম্যানিটি, তাদেরকে শেখানো কিভাবে কার্স এনার্জি কন্ট্রোল করতে হয়। এই ডিসকাশনের পর গেটো রিয়ালাইজ করতে থাকে একটা থার্ড অপশনও আছে, যত নন সর্সার আছে সবাইকে মেরে ফেলা। এর কিছুদিন পর জুজুৎসু হাই স্কুলের একটা খুবই ইয়াং স্টুডেন্ট, এরপর আমরা জানতে পারি যে টেঙ্গেনের সাথে রিকোর মার্জ না হওয়ার পরেও টেঙ্গেন এখনো হিউম্যানিটির জন্য থ্রেট হয়নি। এর বেশ কিছুদিন পর জুজুৎসু হাই স্কুলের একটা ইয়াং স্টুডেন্ট একটা মিশনে মারা যায় আর নানামি কোনোভাবে বেঁচে ফিরে। এই জিনিসটা দেখে গেটো ভাবতে শুরু করে যে এই যে স্যাক্রিফাইস, এটা কি আসলেই ওর্থি। সেপ্টেম্বর 2007 গেটো ফাইনালি ইভেল হয়ে যায়। এমনকি সে একটা পুরো নন সর্সারার ভিলেজকে একেবারে ডিস্ট্রয় করে ফেলে, দুইটা ছোট বাচ্চাকে বাদে যারা কিনা কার্স দেখতে পারতো। এমনকি গেটো তাদেরকে নিজের বাচ্চার মতো পালতে শুরু করে। এন্ড ফাইনালি এটা করার পরই গেটোর সাথে জুজুৎসু সর্সারারদের একটা বড় ঝামেলা বেঁধে যায়। গোজো যখন তার সাথে কথা বলতে যায় তখন সুগোরু এই সব কিছু এক্সপ্লেন করে যে সে কেন এটা করলো। সে গোজোকে বলে যে তার ইচ্ছা হলো এমন একটা সোসাইটি বানানো যেখানে শুধুমাত্র সর্সারাররাই বেঁচে থাকবে, নন সর্সারারদের একেবারে মেরে ফেলবে। এমনকি সে গোজোকে বলে যে তোমার যে পোটেনশিয়াল, তুমি চাইলে এটা খুব সহজেই করতে পারবে। আর এখান থেকে গোজো এবং গেটোর মধ্যে একটা লম্বা ডিস্টেন্স চলে আসে। দুইজন দুই দিকে দুইটা আইডিওলজির সর্সারার। একজন হিউম্যানিটিকে প্রোটেক্ট করতে চায়, দ্য স্ট্রংগেস্ট। একজন হিউম্যানিটিকে ডিস্ট্রয় করতে চায়, দ্য সেকেন্ড স্ট্রংগেস্ট। এরপর বেশ কিছুদিন চলে যায়, গোজোকে আমরা দেখতে পাই মেগুমিকে একেবারে সে অ্যাডাপ্ট করে নিছে। ইয়েস, এটাই সেই মেগুমি, তোজি ফুশিগুরোর সন্তান মেগুমি ফুশিগুরো। এরপর থেকে মেগুমি এবং তার স্টেপ সিস্টারকে গোজোই দেখাশোনা করেছে। মেগুমির মধ্যে হিউজ পোটেনশিয়াল ছিল। গোজো মেগুমিকে ট্রেনিংও দিতে থাকে। অন্যদিকে গেটো ভিলেন হওয়ার পরই সবার আগে টাইম ভেসেল ইউনিয়নকে ডিস্ট্রয় করে ফেলে। এটা করার সাথে সাথে ফাইন্যান্সিয়ালের কথা বলো, বিভিন্ন কার্স টেকনিকের কথা বলো, ফরবিডেন কার স্পিডের কথা বলো, গেটোর কাছে সবগুলোরই কন্ট্রোল ছিল। এটার মাধ্যমে গেটো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। সে বড়সড় একটা কমিউনিটিও বিল্ড করে ফেলে। সবার সাথে সাথে গেটো এবং তার কমিউনিটি আরো বেশি স্ট্রং হতে থাকে। ব্যাস, পাস্টের কাহিনী শেষ। এরপর আমরা প্রেজেন্টে চলে আসি, প্রেজেন্ট টাইম লাইনে, যেখানে গোজো তার স্টুডেন্টদেরকে একটা মিশনে পাঠিয়েছে। তোমরা যদি আমার আগের দুটা সিকোয়েন্স অর্থাৎ সিজন 1 এবং জুজুৎসু কাইসেন মুভি জিরো এক্সপ্লেন দেখো, তাহলে তোমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবে। গোজো এটা আন্দাজ করেছিল যে জুজুৎসু হাই স্কুলের মধ্যে একটা ট্রেটার আছে যে কিনা মাহেতোর গ্রুপকে তাদের সবার ইনফরমেশন গোপনে দিয়ে দিচ্ছে। পুরো ইনভেস্টিগেশনের পর সবাই বুঝতে পারে যে এটা আর কেউ নয়, মেকামারু ছিল, যাকে আমরা গুডউইল ইভেন্টে দেখেছিলাম। মেকামারুর অবস্থা ছিল খুবই করুণ। সে সব সময় পেইনের মধ্যেই থাকতো, ফিজিক্যাল এবং মেন্টাল পেইন। ফিজিক্যালি সে এত বেশি উইক ছিল যে সে ঠিকঠাক ভাবে হাঁটতেও পারতো না। ইয়েস, সেও ছিল হেভেনলি রেস্ট্রিক্টেড। তার কাছে হিউজ কার্স এনার্জি ছিল, বাট এর পরবর্তীতে তার বডি অনেক বেশি উইক। সহজ ভাষায় তোমরা তোজি ফুশিগুরোর একদম অপোজিট সাইড বলতে পারো। তোজির কাছে নো কার্স এনার্জি বাট হিউজ ফিজিক্যাল অ্যাবিলিটি, মেকামারুর কাছে হিউজ কার্স এনার্জি বাট লো ফিজিক্যাল অ্যাবিলিটি। অ্যান্ড ইয়েস, গোজোর এই টিমকে অর্থাৎ মেগুমি, নোবারা, ফুশিগুরো এদেরকে দায়িত্ব দেওয়া হয় মেকামারুকে জিজ্ঞাসাবাদ করতে। তারপর আমরা মেকামারুকে দেখতে পাই গেটো এবং মাহিতোর সাথে। তাদের মধ্যে একটা বাইন্ডিং ব হয়েছে। ডিল এমনটা ছিল যে মেকামারু তাদেরকে জুজুৎসু হাই স্কুলে সবগুলো ইনফরমেশন দিবে। ইন এক্সচেঞ্জ মাহিতো তাকে একদম কমপ্লিটলি হিল করে ফেলবে। হিল বলতে তার যে ফিজিক্যাল অ্যাবিলিটির এত বাজে অবস্থা সেটাকে ঠিক করে দিবে। মাহিতোর যে টেকনিক সোল রিশেপ, এটা ইউজ করে সে মেকামারুকে ঠিক করতে পারবে। এই যে কার্স টেকনিক, এগুলো আমি জানি তোমাদের বেশ ভালোই প্রবলেম হচ্ছে বোঝার জন্য, বাট ডোন্ট ওয়ারি, এই সবগুলো কার্স এনার্জি র্যাঙ্কিং বলো, এক্সপ্লেইন বলো, এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। জাস্ট তোমরা সাপোর্ট করতে থাকো। অ্যান্ড ইয়েস, মাহিতো একটা টাচ করে মেকামারুকে দেয় তার পিক ফর্ম। মেকামারু এখন তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্মে। হিল হওয়ার সাথে সাথেই মেকামারু কি করে, এদের উপরই অ্যাটাক করে দেয়। এরপর রিভিল হয় যে মেকামারু কখনো ইভেল ছিলই না। সে অপেক্ষা করছিল যে তার যে উইক ফিজিক্যাল সেটা ঠিক করাতে। এটা যখনই হয়ে গেল তখনই সে এবার মাহিতোর উপর প্রতিশোধ নেবে। সহজ ভাষায় মেকামারু ছিল একটা স্পাই। সে ইচ্ছা করে মাহিতোর দলে ছিল নিজেকে ঠিক করার জন্য। গেটো পুরো এরিয়াকে কার্টন দিয়ে সিল করে রাখে। কার্টন হলো কার্স এনার্জি
দিয়ে বানানো একটা ব্যারিয়ার। মেকামারু চাচ্ছিল সেখান থেকে পালাতে, কিন্তু কার্টুনের জন্য সেটা পারে না। তার কাছে ফাইট করা ছাড়া কোনো অপশনই থাকে না। কার্টুনের জন্য সে কারো থেকে সাহায্য নিতে পারছিল না। অ্যান্ড ইয়েস, এরপরে আমরা মাহিতো এবং মেকামারুর একটা ওয়ান সাইডেড ফাইটই বলতে পারো। গেটো এত বেশি কনফিডেন্স ছিল যে সে এই ফাইটিং এ পার্টিসিপেটই করে না। মোটামুটি একটা ফাইট শেষে মাহিতো মেকামারুকে ওখানেই মেরে ফেলে। মাহিতো তাকে মারার পর এটা নিজেই বলে যে পুরো ফাইটটা দেখতে যতটা ডেঞ্জারাস মনে হয়েছিল ততটা ছিলই না, জাস্ট কিছুটা ইন্টারেস্টিং ছিল। মেকামারু মারা যাওয়ার পর এদের দুজনের প্ল্যান এখন আর কেউ আটকাতে পারবে না। এদের দুজনের আসলে প্ল্যান কে ছিল? সিজন 1 আমরা দেখেছি গেটো এবং মাহিতোর আসল প্ল্যান হলো হিউম্যানের কার স্পিড পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করবে। এটার জন্য তাদের সবার প্রথমে গোজো থেকে মুক্তি পেতে হবে। যতক্ষণ পর্যন্ত সে বেঁচে আছে তাদের এই গোল কখনোই সম্পূর্ণ হবে না। এজন্য গোটো প্ল্যান করেছিল গোজোকে সিল করতে। তার কাছে একটা কার্স অবজেক্ট ছিল, প্রিজন রেল, যেটা দ্বারা যে কাউকে সিল করা যাবে। কিন্তু এটাতে দুইটা কন্ডিশন আছে। একটু পরে আমি সেগুলো নিয়ে বিস্তারিত ডিটেলস করছি, বাট এখন পর্যন্ত এটা জেনে রাখো আমাদের শিবুয়া আর শুরু হয়ে গেছে। অক্টোবর 31 হাজার হাজার লোক হ্যালোউইন সেলিব্রেট করছে। সময় ঠিক 7 PM। মাহিতোর পুরো গ্রুপ একটা বড় কার্টুন ক্রিয়েট করে যেটা পুরো সিভিলিয়ানকে ট্র্যাপে ফেলে দেয়। এই ব্যারিয়ারের একটা সাইড এফেক্ট ছিল ফোন এবং নেটওয়ার্ক সিগন্যাল একেবারে ব্লক হয়ে গেছে। শুরুর দিকে মানুষজনের এটা খুব বেশি ভয়ঙ্কর লাগেনি, কারণ সাধারণ মানুষ এই ব্যারিয়ার দেখতেই পাবে না। তাদের কাছে মনে হচ্ছে সবকিছু নর্মাল। কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারলো যে তারা একটা সার্টেন পয়েন্টের বাইরে যেতেই পারছে না, এবং যেহেতু সিগন্যাল নেই তারা কাউকে কলও দিতে পারছে না। এখন তাদেরকে বাঁচাতে পারবে একমাত্র সাতুরো গোজো। সবকিছু জানতে পেরে কিছু সময় পর গোজো এখানে চলে আসে। এই কার্টুনের নেচার ছিল একটু উইয়ার্ড। এর মধ্যে কিন্তু সিভিলিয়ান ট্র্যাপ ছিল, কিন্তু জুজুৎসু সর্সারাররা খুবই আরামে ভেতরে আসতে এবং বাইরেও যেতে পারছিল। এমনকি জুজুৎসু হেডকোয়ার্টার থেকে 4টা টিমকে পাঠানো হয়েছিল ব্যারিয়ারের বাইরে প্রোটেকশনের জন্য। এই কার্টুনের ভিতরে গেটো এবং মাহিতো সবকিছু এমন ভাবে প্ল্যান করেছিল যে গোজো সব দিক থেকে সিভিলিয়ানদের আশেপাশে। এজন্যই সে রেড, ব্লু, এমনকি হলো পার্পল ইউজ করতে পারবে না। এর সাথে সাথে গোজো তার ডোমেনও খুলতে পারবে না, কারণ যারা ডোমেনের ভিতরে থাকবে তারা সবাই মরে যাবে। গোজো বুঝে ফেলে যে এই কার্টুনটা ক্রিয়েট করা হয়েছে তাকে ট্র্যাপ করার জন্য না, গোজোর পাওয়ারকে লিমিট করার জন্য করা হয়েছে। সবকিছু বুঝে ফেলেও গোজো নিচে চলে যায় জাস্ট টু সেভ দ্য সিভিলিয়ান। তার সামনে আছে জোগো, হানামি এবং চোসো। তারা গোজোর সামনে নন সর্সারারদের মারতে শুরু করে। এটার উদ্দেশ্য ছিল গোজো যাতে করে মানুষজনদের বাঁচানোর উপরই ফোকাস করে। তাদেরকে রাখা হয়েছিল অন্তত 20 মিনিট গোজোকে বিজি রাখার জন্য, কিন্তু দেখতে দেখতে আধা ঘন্টা পার হয়ে যায়, তারপরও গেটোর কোনো খবর নেই। এর মধ্যে গোজো হানামিকে মেরেও ফেলেছে। যোগো সেখান থেকে কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। গেটো কিন্তু সবকিছু দেখছিল। তার কাছে মনে হচ্ছে গোজো এখন অনেক রিল্যাক্স। সে অপেক্ষা করছিল পারফেক্ট টাইমিং এর জন্য। তারপরে হুট করে মাহিতোর এন্ট্রি হয় একটা ট্রেন নিয়ে। সেই ট্রেনের মধ্যে ছিল 1000 ট্রান্সফিগার হিউম্যান। বুঝতেই পারছো এরা সবাই নর্মাল হিউম্যান ছিল, বাট মাহিতো তাদের এই অবস্থা করেছে। এবার গোজো পড়ে যায় বিপদ। গোজো কিন্তু চাইলে এখানে তার ডোমেন এক্সপেনশন ইউজ করতে পারে, কিন্তু এটার ডাউন সাইড এটা ছিল যে ডোমেন ওপেন করলে বেশ কিছু সাধারণ মানুষও মারা যেত। তখন গোজো একটা ইউনিক কাজ করে। তার লাইফে প্রথমবারের মতো সে জাস্ট তার ডোমেনকে 0.2 সেকেন্ডের জন্য খুলে। গোজোর যে ডোমেন লিমিটলেস, ইনফিনিট ভয়েড, এটা অপোনেন্টস এর ব্রেইনকে আনলিমিটেড ইনফরমেশন দিয়ে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু ডোমেন যেহেতু মাত্র 0.2 সেকেন্ডের ছিল, তাদের মধ্যে শুধুমাত্র 6 মান্থের ইনফরমেশন গেছে। এতেই সবাই প্যারালাইজ হয়ে যায় কোনো পার্মানেন্ট ড্যামেজ ছাড়াই। তারপর গোজো মাত্র 5 মিনিটেই একে একে সব ট্রান্সফিগার হিউম্যানকে ডিস্ট্রয় করে ফেলে। এত সবকিছু করার পর ফাইনালি গোজো কিছুটা এক্সস্টেড হয়ে যায়। গেটোর জন্য এটাই পারফেক্ট মোমেন্ট ছিল। তখনই সে প্রিজন রিলেম ইউজ করে। গেটোর মতো আমি অপেক্ষা করছিলাম এমন পারফেক্ট মোমেন্টে তোমাদের বোঝাতে প্রিজন রিলেমে বন্দি করার কিছু শর্তগুলো। সব প্রিজন রিলেমে বন্দি করার কন্ডিশনগুলো কি কি? নাম্বার 1, টার্গেট 4 মিটারের মধ্যে থাকতে হবে। নাম্বার 2, টার্গেটকে 1 মিনিটের মতো সেখানে থাকতে হবে। আর ঠিক এই জন্যই প্রিজন রিলেমকে সামান করার পরপরই গেটো তার সামনে চলে আসে। এটা কিন্তু গেটোর জন্য একটা বড় মুভ ছিল। কিন্তু তোমরা হয়তো ভুলে গেছো গোজোর জন্য কিন্তু গেটো মারা গেছে। জুজুৎসু কাইসেন মুভি 0তে তোমরা সবাই দেখেছো ইউটা গেটোকে হারিয়ে দেয় এবং গোজো গেটোকে মেরে ফেলেছিল। সো গোজোর কাছে গেটো ডেড। এই জন্য গেটোকে দেখা মাত্র গোজো অনেক বেশি শকড হয়ে যায়। সেই গেটোকে যে নিজে মেরে ফেলেছে সে কিভাবে তার সামনে। তার সাথে সাথে গোজোর মাথায় গেটোকে নিয়ে সব মেমোরিজ ঘুরতে থাকে। এন্ড ইয়েস, গেটোর প্ল্যান সাকসেসফুলি কাজ করে এবং গোটো প্রিজন রিলেমে সিল হয়ে যায়। কিন্তু সিল হওয়ার আগ দিয়ে আমরা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারি। এতক্ষণ আমরা যাকে গেটো হিসেবে দেখছিলাম সে আসলে গেটোই না। গোজো যখন গেটোকে
মেরে ফেলেছিল। এর পরবর্তীতে গেটোর বডিকে কেউ চুরি করে নেয়। তোমাদের আমি অনেক আগে নরুতোশি কামুইকে নিয়ে বলছিলাম না, ওই যে ম্যাড সায়েন্টিস্ট যে কিনা হাইব্রিড কার্সদের বানিয়েছিল, হাফ হিউম্যান হাফ কার্স। এই কার্স টেকনিকের মধ্যে একটা কার্স টেকনিক ছিল অন্যের বডিকে টেক ওভার করা, লিটারেলি ব্রেইন সুইচ করে। নরিতোশি কামুইয়ের কথা বল অথবা গেটো, এদের সবার বডি আর কেউ না কেনজাকু কন্ট্রোল করছিল। কেনজাকু ছিল একটা অ্যানশিয়ান্ট এবং মাস্টার মাইন্ড সরসারার। সে প্রায় 1000 বছর ধরে বেঁচে আছে তার ব্রেইনকে একের পর এক ভেসেলে ট্রান্সফার করে। সাগুরো গেটোর কথা বলো, নরিতোশি কামুই কথা বলো, সবাই ছিল এর ভেসেল। কেনজাকুকে নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও বানানোর প্ল্যান আছে, তোমরা ভিডিওটি চাও কিনা এখনই কমেন্ট করে জানিয়ে দাও। যখন এই সব কিছু হচ্ছিল তখন জুজুৎসু সরসারারদের মধ্যে একটা টিম গোজোর লোকেশন বের করে ফেলে। এই টিমে ছিল মে এবং তার ইয়াঙ্গার ব্রাদার ইয়োই, আর তার সাথে ছিল আমাদের মেইন প্রোটাগনিস্ট ইউজি ইতাদোরি। তারা কিন্তু অলরেডি কার্সপিডদের সাথে ফাইট করছিল। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। গোজো যখনই সিল হয় তখনই ইউজির কাছে আসে মেকামারু। না মেকামারু এখনো বেঁচে নেই, সে মারা গেছে। কিন্তু সে মারা যাওয়ার আগে একটা প্রোগ্রাম ক্রিয়েট করেছিল মডার্ন টেকনোলজি এবং কার্সপিড ইউজ করে, যেটা তখন অ্যাক্টিভেট হবে যখন গোজো সিল হবে। মেকামারু একটা অবজেক্টের মধ্যে তার মেমোরিজকে সিল করে রেখেছিল। এটা অনেকটা এআই এর মতো বলতে পারো। সে কিছু লিমিটেড সময়ের জন্য কথাও বলতে পারতো। মেকামারু এখানে সবকিছু রিভিল করে দেয়। শিবা স্টেশনের আশেপাশে একটা নতুন কার্টুন ক্রিয়েট করা হয়েছে। ইন্টারেস্টিং বিষয় এটা ছিল যে এই যে নতুন ব্যারিয়ার, এটা জুজুৎসু সরসারারদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না। অর্থাৎ মেমের যে টিম সেটা গোজো পর্যন্ত যেতেই পারবে না। এটার জন্য ইউজি সারফেসে চলে আসে। তার মিশন ছিল এই নিউ কার্টুনকে একেবারে ডিস্ট্রয় করা এবং কিছু অ্যালায়েন্স গ্যাদার করা। অন্যদিকে আমরা দেখতে পাই গেটোর টিমকে। যোগো তাদের বলে যে এবার তাদের উচিত সুকুরাকে ব্যাক আনা। সুকুরা যদি একবার ইউজির কন্ট্রোল পেয়ে যায় তখন সে সবকিছু ডিস্ট্রয় করে দিবে। অন্যদিকে মাহিতো এবং চোসো ইউজিকে মারতে চেয়েছিল নিজেদের পার্সোনাল রিজনের জন্য। মাহিতোর জন্য ছিল ইতাদোরি সবচেয়ে বড় থ্রেট, কারণ তার ট্রান্সফিগার টেকনিক ইউজির উপর কাজই করে না। অন্যদিকে চোসো তার ভাইকে হারিয়েছে ইউজির জন্যই। এরপর এরা সবাই সেপারেট হয়ে যায় এবং ঠিক করে যে ইউজি ইতাদোরিকে সবার আগে পাবে সেই সবকিছু ডিসাইড করবে। অন্যদিকে ইউজি ইনো এবং মেগুমির সাথে একটা টিমও বিল করে ফেলেছে। তারা প্ল্যান করতে থাকে যে সবাই মিলে সেই বড় কার্টেনটাকে একেবারে ডিস্ট্রয় করতে, যেটা জুজুৎসু সরসারারদের ভিতরে আসতে বাধা দিচ্ছিল। এই কার্টুনকে প্রোটেক্ট করছিল গ্র্যানি ওগামি এবং জিরো ওগাসাগা। আমি জানি না ঠিকঠাক ভাবে তার নাম উচ্চারণ করলাম কিনা, বাট এমনটাই হবে হয়তো। তারা একসময় এই জুজুৎসু ইউজ করে ক্রিমিনাল ছিল। গোজো জন্মের পর তারা সবকিছু বন্ধ করে দেয়। স্ট্রংগেস্ট সরসারার এক্সিস্টেন্ট এরকম ধরনের মানুষকে আন্ডারগ্রাউন্ডে পড়াতে বাধ্য করে। তারা খুব ভালোভাবে জানতো গোজোর সাথে তাদের কোনো চান্সই নেই। পুরো আন্ডারগ্রাউন্ড কমিউনিটি যদি একসাথে হয়ে যায় তারপরেও গোজোকে হারাতে পারবে না। এজন্যই তারা গেটোর সাথে যোগ দেয় গোজোকে হারানোর জন্য। অন্যদিকে মেগুমি আর ইউজি মিলে জিরোকে হারিয়ে দেয়। তার কার্স টেকনিক ছিল অনেক বেশি ট্রিকি, বাট আমাদের মেগুমি অনেক বেশি স্মার্ট এবং তার অনেক ভালো ব্যাটেল আইকিউ ছিল। তাকে হারানোর পর 10 PM এর দিকে সরসারারদের যে কার্টুনটা আটকে রাখছিল সেটা ব্রেক হয়ে যায়। বাট আনফরচুনেটলি এখানে ইনো মারা যায়। এর পেছনে ছিল গ্র্যানি। তার যে কার্স টেকনিক সেটা কোনো ডেড পার্সনকে শেপ শিফটিং এ হেল্প করে। সোজা ভাষায় গ্র্যানি তার নিজের নাতনিকে মেগুমির বডিতে শিফট করেছে। এরাতে যেটা হয়েছে, গ্র্যানির যে গ্র্যান্ড চিলড্রেন তার কাছে তোজির মতো একটা পাওয়ারফুল বডি চলে আসে এবং সেই কিছু সেকেন্ডের মধ্যে ইনোকে মেরে ফেলে। এরপর ইউজি চলে যায় শিবা স্টেশনের দিকে আর মেগুমি ইনোর বডিকে হিল করতে নিয়ে যায়। ইউজি সেখানে গিয়ে দেখে যে চোসো দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা ইউজি এবং চোসোর মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। চোসোর যে কার্স টেকনিক সেটা হলো ব্লাড ম্যানিপুলেশন। চোসো কিন্তু হাফ হিউম্যান এবং হাফ কার্স স্পিড, এই জন্য সে আনলিমিটেড ব্লাড জেনারেট করতে পারে। আর এই জিনিসটাই তাকে একটা ফর্মিডেবল অপোনেন্ট বানিয়ে দেয়। এছাড়াও তার ব্যাটেল আইকিউ ছিল অনেক বেশি, ন্যাচারাল ট্যালেন্ট। চোসোর সাথে ফাইটিং এ ইউজি একেবারে আনকনসিয়াস হয়ে যায়। চোসো যখন ইউজিকে মারতে যায় লাস্ট মোমেন্টে সে কিছু ফিল করতে থাকে। সে ফিল করতে থাকে তার কোনো একটা ভাই মারা যাচ্ছে। সে যখন তার সামনে ইউজিকে মরতে দেখতে পায় তখন সে বুঝতে পারে এই ফিলিংসটা এক্সাক্ট সেম ফিলিং যখন তার কোনো ভাই মারা যাচ্ছে। আর এখানে আমরা একটা বড় প্লট টুইস্ট দেখতে পাই। ইউজি ইতাদোরিও চোসোরই একটা ভাই। চোসো কিন্তু এখনো এই জিনিসটা বুঝতে পারেনি। কি যেন ভেবে সে সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখতে পাই টুইন সিস্টারকে, যাদেরকে গেটে একসময় অ্যাডাপ্ট করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নানামিকে। সেও অলমোস্ট গোজোর কাছাকাছি চলে এসেছে। নানামির সাথে ছিল মাকি এবং নাওবিতো জেনিন। সে ছিল একটা গ্রেড 1 সরসারার, জেনিন ক্ল্যানের কারেন্ট হেড। তাদের সাথে এনকাউন্টার হয় একটা স্পেশাল গ্রেড কার্সের ড্রাগন। এই ছিল সবচেয়ে বেশি উইকেস্ট। হানামির ডেথ এবং হিউম্যানের উপর হেট্রেড থেকে সে এখানে ইভলভ হয়ে যায়। সে অ্যাচিভ করে ফেলে তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম। সে এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে এদের সবাইকে হ্যান্ডেল করতে পারত। তার সাথে সরসারারদের বেশ ভালো একটা ফাইট হচ্ছিল। ড্রাগন তার ডোমেন ওপেন করে ফেলে, কিন্তু এই ডোমেনের ভিতরে এমন একটা জিনিস হয় যেটা সবাইকে শক করে দেয়। তাদেরকে বাঁচানোর জন্য মেগুমি তার ডোমেন ওপেন করে। আর যেমনটা আমরা সবাই জানি, দুইটা ডোমেন যদি টক্কর দেয় তখনই স্ট্রংগেস্ট ডোমেন
ডোমেইন থাকে, বাকি ডোমেইনটা নালিফাই হয়ে যায়। এই সিচুয়েশনে ড্রাগনের ডোমেইন জিতে যায়, কিন্তু মেগুমির কাছে আলাদা প্ল্যান ছিল। সে তার ডোমেইনকে জাস্ট এজন্য খুলেছিল যে যাতে ড্রাগনের ডোমেইনের ভিতরে একটা হোল ক্রিয়েট করতে পারে, যাতে সর্সাররা এই হোল দিয়ে বের হতে পারে, মানে গর্ত দিয়ে বের হতে পারে। বাকি সব সর্সাররা যখন এই হোল দিয়ে বের হতে চেষ্টা করছিল তখনই বাইরে থেকে তোজির এন্ট্রি হয়। গ্র্যানি যে তার টেকনিক ইউজ করে তোজির বডিকে কবজা করেছিল সেই টেকনিকটা আসলে কাজই করেনি, কারণ তোজির কাছে কোনো কার্স এনার্জি নেই। এই জন্য এই কার্স সিস্টেমে অনেকগুলো গ্লিচ চলে আসে। প্রথম গ্লিচ, তার যে গ্র্যান্ডসনের সোল সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তোজি এখানে একটা মাইন্ডলেস কিলিং মেশিন হয়ে যায়, যে শুধুমাত্র স্ট্রংগেস্ট অপোনেন্টের সাথে ফাইট করতে চাইতো। সেকেন্ড যে গ্লিচ ছিল সেটা হলো কোনো টাইম লিমিট ছিল না। সোজা ভাষায় তোজি এখন একেবারে আনস্টপেবল। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে মেরে ফেলছে না সে আনস্টপেবলি ফাইট করতে পারবে। যাই হোক, তোজি ড্রাগনের ডোমেনে ঢুকেই খুবই সহজভাবে ড্রাগনের মতো এত পাওয়ারফুল কার স্পিড কেউ মেরে ফেলে। ড্রাগনকে মারার পর তোজি এখন মারতে চায় মেগুমিকে। এজন্য না যে মেগুমি আসলে তোজির সন্তান, বরং এই জন্য যে ড্রাগনের পরে নেক্সট পাওয়ারফুল অপোনেন্ট ছিল মেগুমি, কারণ অন্যান্য সর্সারাররা অনেক ইনজুর ছিল। এই জন্যই তোজি তাদের ইগনোর করে ফোকাস করে মেগুমির উপর। এরপর আমরা যোগোকে দেখতে পাই। ড্রাগনের মৃত্যু দেখে সে অনেক বেশি খেপে যায় এবং বাকি সর্সারারদের সেখানে জ্বালিয়ে দেয়। তখনই সে ফিল করতে থাকে সুকুনার অ্যাপিয়ারেন্স। শুরুর দিকে যে দুটা মেয়ের কথা বলেছিলাম যারা ইউজির পাশে ছিল, তারা ইউজিকে সুকুনার একটা ফিঙ্গার খাইয়ে দেয়। এটা করার জন্যই যুগো সুকুনার অ্যাপিয়ারেন্স বুঝতে পারে। যাই হোক, এই দুইটা মেয়ে সুকুনার একটা ফিঙ্গারকে ইউজিকে দেওয়ার কারণ হলো সুকুনার থেকে একটা ফেভার চাওয়া। কেনজাকু যে গেটের বডিকে এমন ইভল ওয়েতে ইউজ করছে এটার বদলা নেওয়ার জন্য। বড় অপেক্ষা রাখে না, এই দুটা মেয়েকেই কিন্তু গেটো অ্যাডপ্ট করেছিল। এই দুটা মেয়ের জন্য গেটো ছিল তাদের মাস্টার। তারা কখনো চাইবে না যে তাদের মাস্টারের বডি কেউ এইভাবে ইউজ করুক। যাই হোক, যোগো এবার ইউজির সামনে চলে আসে এবং সে জুজু সর্সারার থেকে চুরি করা 10টা ফিঙ্গারই ইউজিকে খাইয়ে দেয়। এই মোট 11টা ফিঙ্গার খাওয়ার পর সাডেনলি ইউজির বডিকে সুকুনা টেক ওভার করে ফেলে। সবার আগে সুকুনা এই দুইটা মেয়েকে মেরে ফেলে। এবার সুকুনার সামনে যোগো। সে যোগোকে সাথে সাথে মারে না, সে যোগোকে একটা ডিল অফার করে। যোগো যেহেতু তাকে 10টা ফিঙ্গার দিয়েছে এজন্য সে যোগোকে বলে যে যোগো যদি সুকুনার উপর একটাও হিট ল্যান্ড করতে পারে তাহলে সে শিবুয়ার সবগুলো হিউম্যানকে ম্যাসেকার করে ফেলবে। তারপরে শুরু হয়ে যায় যোগো ভার্সেস সুকুনার ফাইট। যোগো তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে সুকুনার গায়ে জাস্ট একটা হিট করার জন্য। এত সব কিছুর পরেও সে সুকুনার গায়ে টাচই করতে পারে না। যখনই সুকুনা তার ফ্লেম দিয়ে অ্যাটাক করে যোগোর গেম সেখানে শেষ হয়ে যায়। যোগোকে মেরে ফেলার পর সুকুনার মনে হতে থাকে যে মেগুমির সাথে কিছু একটা হচ্ছে। এরপর আমাদের সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই মেগুমি এবং তোজি একে অপরের সাথে ফাইট করছে। বলার অপেক্ষা রাখে না, মেগুমি তোজির কাছে পাত্তাই পাচ্ছে না। তোমাদের বলে রাখা ভালো, এখানে কিন্তু মেগুমি জানে না যে তোজি তার বাবা। অন্যদিকে তোজি একটা মাইন্ডলেস কিলার মেশিন, সে চলছে তার কিলার ইনস্টিংক্টের উপর। সেও মেগুমিকে চিনতে পারছে না। এরপরে কিছুক্ষণ যাওয়ার পর সাডেনলি তোজির মধ্যে ইমোশন আসতে শুরু করে। তোজি জানতে পারে যে মেগুমি এখন আর জেরিন ক্ল্যানের পার্ট না। তখন সে নিজেকে মেরে ফেলে। মেইনলি তোজি এখানে কিছুটা ইমোশন ব্যাক পাওয়ার পর নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে তার সন্তানকে বাঁচানোর জন্য। এরপর আমরা দেখতে পাই হারুটাকে। ভাইরে ভাই, খুবই অ্যানোয়িং একটা ক্যারেক্টার। সে সুযোগ বুঝে মেগুমির উপরে অ্যাটাক করে দেয়। সে মাহিতোর গ্রুপের একটা পুরনো মেম্বার। সে শুধুমাত্র উইক এবং ভালনারেবল অপোনেন্টসকে টার্গেট করে। এর আগে সে নানামির সাথে ফাইট করে অনেক বেশি এক্সস্টেড। ভাইরে ভাই, নানামি তাকে যে পাঁচটা দিছে পুরা স্যাটিসফ্যাকশন মোমেন্ট। এদিকে মেগুমির অবস্থা অনেক বেশি খারাপ। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে সে সামান করে মাহোরাগাকে, এমন একটা পাওয়ারফুল শিনিগামি যে প্রত্যেকটা অ্যাটাকের সাথে অ্যাডাপ্ট করতে পারে। তাকে মারার একমাত্র উপায় হলো এক অ্যাটাকে মেরে ফেলা। প্রথম অ্যাটাকে তুমি যদি তাকে মারতে না পারো সেই অ্যাটাকে অ্যাডাপ্ট হয়ে যাবে এবং এর পরবর্তীতে এই অ্যাটাক তার উপর কাজই করবে না। মাহোরাগাকে সামান করার পর সুকুনা এই জিনিসটা টের পেয়ে যায়। কিন্তু মাহোরাগার মতো এত পাওয়ারফুল শিনিগামিকে সামান করার একটা বড় ড্রব্যাক হলো যদি না কেউ মাহোরাগাকে না হারায় ইউজার এবং অপোনেন্টস দুজনই মারা যাবে। সো টেকনিক্যালি মেগুমি অলমোস্ট ডেড। হারুটা এবং মাহোরাগা এর মধ্যে যদি হারুটা মারা যায় তার সাথে সাথে মেগুমি মারা যাবে। আর যদি কেউ মাহোরাগাকে মেরে ফেলে তাহলে মেগুমি বেঁচে যাবে। আর তোমরা সবাই জানো মেগুমিকে নিয়ে সুকুনার একটা ফিউচার প্ল্যান আছে। এমনকি সুকুনা মেগুমিকে রিভার্স কার্স টেকনিক ইউজ করে হিলও করে। এরপরে আমরা জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 2 সবচেয়ে এপিক ফাইটটা দেখতে পাই, মাহোরাগা ভার্সেস সুকুনা। মাহোরাগা খুব সহজেই সুকুনার স্ল্যাশ অ্যাটাককে অ্যাডাপ্ট করে ফেলে, কিন্তু সুকুনা সে জাস্ট তার ফ্লেম অ্যাটাক দিয়ে মাহোরাগাকে ডিস্ট্রয় করে ফেলে। এই ফাইটিং শেষে পুরো শিবুয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। হাজার হাজার সিভিলিয়ান এই ফাইটেই মারা যায়। এত সব ডিস্ট্রাকশন ক্রিয়েট করার পর ইউজি আবার তার বডিতে ফিরে আসে। এত সব ডিস্ট্রাকশন দেখে ইউজি লিটারেলি ট্রমাটাইজ হয়ে যায়, কারণ সে দেখেছে সুকুনা কত মানুষকে মেরে ফেলেছে কোনো রকম দয়া ছাড়া। এর মধ্যে আমরা টোটোকেও শিবুয়াতে দেখতে পাই। গোজো যেখানে সিল হয়েছে তারা সেখানে পৌঁছে গেছে, কিন্তু তারা সেখানে প্রিজন রিলমকে দেখতেই পায় না। এরপর তারা কোনোভাবে ইউজি তাদরিকেও খুঁজে
খুঁজে পায়। এই সময় ইউজি এত বেশি ডিপ্রেস ছিল যে সে তার ফাইট করার উইলটাকে হারিয়ে ফেলে, কারণ মায়াতো তার সোলকে একেবারে ক্রাশ করে দিয়েছে। নানামি র্যান্ডম সিভিলিয়নকে তার সামনে মেরে ফেলেছে, আর সবচেয়ে ওর্স নোবারাকে খুবই ব্রুটালি মেরে ফেলা। এই সবকিছু ইউজি তার নিজের চোখের সামনে দেখতে পেয়েছে, কিন্তু টোডো তাকে মোটিভেশন দিয়ে আবারও ফাইট করা এনকারেজ যোগায়। টোডো ইউজিকে ফাইট করার রিজন দেয়। তারা দুজন ফাইট করতে থাকে মাহিতোর মতো এত পাওয়ারফুল কার্ড স্পিডের সাথে। টোডো তার কার্ড টেকনিক ইউজ করে বারবার ইউজিকে ওপেনিং দিয়ে দিচ্ছিল মাহিতোকে মারার জন্য। এমনকি ইউজি ব্লাড ফ্ল্যাশ দিয়ে অ্যাটাক করে। ফাইটিং এর এক পর্যায়ে টোডো তার হাতকে হারিয়ে ফেলে, যেটার জন্য সে তার টেকনিককে ইউজি করতে পারছিল না। কিন্তু এত কিছুর পরে ইউজি মাহিতোকে ওভারপাওয়ার করতে থাকে। ইউজি মাহিতোকে মেরেই ফেলছিল। ওই সময় আবির্ভাব হয় কেনজাকু ওরফে নকলগেট। তার যে মেইন থ্রেড গোজো সাতোরু, তাকে কিন্তু সে সিল করে রেখেছে। এর মধ্যে সে একটা খুবই ভয়ঙ্কর প্ল্যান করতে থাকে। সে এখন পর্যন্ত যতগুলো এক্সপেরিমেন্ট করেছিল সবগুলোই ছিল লিমিটেড পোটেনশিয়াল। সে এমন একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করতে চায় যেই সিচুয়েশনকে সে নিজেই কন্ট্রোল করতে পারবে না। এটা করার জন্য একটা নতুন টাইপের হিউম্যান তৈরি হবে, আর এই জিনিসটা তৈরি করার জন্য তার দরকার পড়বে মাহিতোর। এই জন্য সে মাহিতোকে একেবারে অ্যাবজর্ব করে ফেলে। ইউজি যেহেতু মাহিতোর অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল, এজন্য তার জন্য এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। কেনজাকু মাহিতোর সাথে বাকি কার স্পিডকে মার্জ করে একটা নতুন এন্টিটি ক্রিয়েট করে। এটাই ছিল গেটোর ম্যাক্সিমাম টেকনিক, যার বডিকে কেনজাকু কবজা করেছে। আর এটার পরে আমরা বুঝতে পারি কেনজাকু কেন গেটোর বডিকে চুজ করেছিল। কেনজাকু এটার নাম দেয় উজুমাকি। এটা ইউজ করে সে মাহিতোর যে টেকনিক, অর্থাৎ হিউম্যানদের সোলকে কার স্পিডে চেঞ্জ করা, এটাকে মাস্টার করে ফেলে। কেনজাকুর এই প্ল্যানের জন্য আমাদের আবারও টেঙ্গেনকে মেনশন করতে হবে। সে টেঙ্গেনের একটা ব্যারিয়ারকে হাইজ্যাক করে ফেলে। এই ব্যারিয়ারের মধ্যে সে যে কারোর উপরই মাহিতোর টেকনিক ইউজ করতে পারবে। এই পাওয়ার ইউজ করে সে দুই টাইপের নন সরসরারদের টার্গেট করে। প্রথম টাইপ হলো জুনপের মতো লোক, যারা কিনা কার্স টেকনিকের সাথে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের কাছে সেই বডি বা ব্রেন নেই যেটা এই কার্স এনার্জিকে হ্যান্ডেল করতে পারে। আরেক টাইপের নন সরসরার হলো সেই সমস্ত মানুষ যাদেরকে কোন একটা কার্স অবজেক্টকে খাওয়ানো হয়েছে। এরপর এটা রিভিল হয় যে 1000 বছর ধরে কেনজাকু বিভিন্ন অ্যানশিয়ান্ট সরসরারদের সাথে বিভিন্ন ডিল করে এসেছে। যখনই কোনো অ্যানশিয়ান্ট সরসরার মারা যেত, তখনই তাদের সোলকে কোন একটা কার্স অবজেক্টে স্টোর করে রাখা হতো, এক্স্যাক্টলি সুকুনার ফিঙ্গারের মতো। কেনজাকু এখানে খুবই ভয়ঙ্কর একটা কার্স করে। সে এই কার্স অবজেক্ট গুলো সাধারণ মানুষকে খাওয়াচ্ছিল। এই ভিকটিম গুলোর মধ্যে একটা ভিকটিম ছিল মেগুমির স্টেপ সিস্টার, কিন্তু ইউজির মতো তার বডি অত বেশি পাওয়ারফুল ছিল না। এজন্যই কেনজাকু মাহিতোর টেকনিক ইউজ করে। এজন্যই মেগুমির বোনের মতো হিউম্যানরা ইউজির মতো সিচুয়েশনে চলে আসে। তারা ইউজ হতে থাকে একটা ভেসেল হিসাবে। এরপর কেনজাকু রিভিল করে যে তার মাস্টার প্ল্যান হলো এদের সবাইকে এক অপরের সাথে ফাইট করানো। সে চায় কার্স স্পিডদের একটা বড় রকম ইভলিউশন হোক, আর সেই ইভলিউশন সম্ভব হবে এক অপরের সাথে ফাইট করে, কারণ তখন শুধুমাত্র স্ট্রংরাই বেঁচে থাকবে। তারপর কেনজাকু শিবা থেকে বের হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে 10 মিলিয়ন কার স্পিডকে সেখানে রিলিজ করে যায়। ইয়েস, 10 মিলিয়ন। পুরো জাপান সিটির অবস্থা এখন খুবই খারাপ। মিলিয়নের মতো কার স্পিড সব জায়গায় ছড়িয়ে গেছে। যত রকম সরসরার ছিল সবার মেইন ফোকাস এখন চলে যায় সিভিলিয়ানদের উপর। এরপর আমরা মেইমে ভার্সেস কেনজাকু দেখতে পাই। মেইমে সেখান থেকে কোনোভাবে বেঁচে কান্ট্রি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই হায়ার আপসদের সাথে ইউটার কনভারসেশন। তারা বেশ কিছু সিদ্ধান্ত নেয়। প্রথম সিদ্ধান্ত কেনজাকু ওরফে গেটোকে একেবারে এক্সিকিউট করে ফেলা। দ্বিতীয় অর্ডার গোজোকে প্রিজনিয়াম থেকে যেই বের করতে থাকবে তাকে শাস্তি দেওয়া হবে। ইয়েস, হায়ার আপসরা গোজোকে নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। পুরো শিবা ইনসিডেন্টের ব্লেম গোজোর উপর দিয়ে দেওয়া হয়। তৃতীয় ডিসিশন প্রিন্সিপাল ইয়াগাকে ডেথ সেন্টেন্স দেওয়া, এবং সর্বশেষ ডিসিশন হলো ইউজিকে একেবারে মেরে ফেলা। আর ইউটাকে মেরে ফেলার বড় দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইউটার উপর। আর এটার সাথে সাথে জুজুৎসু কাইসেন সিজন 2 একেবারে শেষ হয়ে যায়। এন্ড ইয়েস, দ্যাটস অল। এরপর যদি তোমরা চাও সিজন 3 এবং সিজন 4 বা অন্যান্য সব জুজুৎসু কাইসেন এক্সপ্লেন করতে, তাহলে এই ভিডিওটিতে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। জুজুৎসু কাইসেন অ্যানিমে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট জুজুৎসু কাইসেন ভিডিও।